আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি সাহারা খাতুন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ উত্তরা। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা স্ক্রিনে কিছু ছবি দেখি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুখরোচক খাবারের ছবি। এই ছবিগুলো দেখে তোমার কি জিভে জল আসছে? হ্যাঁ, ঠিক তাই। এই মুখরোচক খাবারগুলো দেখলে আমাদের সবারই জিভে জল চলে আসে। আসলে এই জিভে জল চলে আসাটা কি? এটা হচ্ছে, এই জিভে জল আসাটা হচ্ছে আমাদের কি লালাক্ষরণ শুরু হয়েছে। খাদ্যবস্তু দেখে আমাদের লালাগ্রন্থি থেকে লালাক্ষরণ শুরু হয়েছে। তাহলে এই যে আমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পেলাম, এই ছবিগুলোর যে খাবার, সেই খাবারগুলো আমাদের দেহে কিভাবে শোষিত হচ্ছে বলতে পারো? হ্যাঁ, ঠিক ধরেছ, পরিপাকের মাধ্যমে। এবং এই পরিপাক হওয়ার ফলে যে শোষণযোগ্য ক্ষুদ্র কণা রূপান্তরিত হচ্ছে, সেই কণাগুলো আমাদের দেহ শোষণ করতে পারছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বলো তো যে আজকে আমরা যে অধ্যায়টা পড়তে যাচ্ছি সেই অধ্যায়টার নাম কি? হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব, পরিপাক এবং শোষণ অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের ক্লাসের শিক্ষণফলটি দেখে নিই। আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা পরিপাক, পরিপাকতন্ত্র, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, দন্ত সংকেত, লালা, লালাগ্রন্থির নাম, স্বাদপুরী ইত্যাদি সম্পর্কে বলতে পারবে। মানব পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্র আঁকতে পারবে। মানব পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে বলতে পারবে। দন্ত সংকেত কি তা ব্যাখ্যা করতে পারবে এবং মুখগহ্বরে খাদ্যবস্তুর যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা পরিপাকের সংজ্ঞাটি দেখে নিই। পরিপাক বা ডাইজেশন, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোন এবং এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল, তরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে পরিপাক বা ডাইজেশন বলে। পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র বলে। খাদ্যবস্তুর পরিপাক দুভাবে সম্পন্ন হয়, যথা 1 যান্ত্রিক পরিপাক এবং 2 রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কতগুলো ধারাবাহিক সঞ্চালন ক্রিয়ার মাধ্যমে খাদ্যের পরিপাক নালীর ভেতরে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে যান্ত্রিক পরিপাক বলে। রাসায়নিক পরিপাক কতগুলো ধারাবাহিক বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে জটিল শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যবস্তুর সরল ও গ্রহণ উপযোগী অণুতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে রাসায়নিক পরিপাক বলে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা মানব পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্রটি এঁকে ফেলি।
সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের মানব পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্রটি আঁকা হয়ে গিয়েছে। এখন আমরা কি লেবেলিং করব। আমরা শুরুতে দেখতে পাচ্ছি, আমরা জানি যে আমাদের মুখগহ্বরে রয়েছে তিন জোড়া লালা গ্রন্থি এবং কানের নিচে যে গ্রন্থিটা রয়েছে সেটি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। আমরা লেবেলিং করছি প্যারোটিড গ্রন্থি। এরপরে রয়েছে জিহ্বার নিচে এই গ্রন্থিটির নাম সাবলিঙ্গুয়াল গ্রন্থি। চোয়ালের নিচে রয়েছে আরো একটি গ্রন্থি, এটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আমরা দেখতে পাচ্ছি এই যে ছিদ্রটি, এই ছিদ্রটির নাম হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র। এরপরে রয়েছে মুখগহ্বর, আমরা এই অংশটিকে বলছি মুখগহ্বর। তারপরে মুখগহ্বরের পরে চলে এসেছে গলবিল, এই অংশটাকে আমরা বলছি গলবিল। গলবিলের পরবর্তী যে অংশটা রয়েছে সেটি হচ্ছে অন্ননালী, অর্থাৎ এই পাকস্থলী পর্যন্ত বিস্তৃত এই অংশটি হচ্ছে অন্ননালী। এর পরবর্তী কার্ডিয়াক স্ফিংটার থেকে শুরু করে পাইলোরিক স্ফিংটার পর্যন্ত বিস্তৃত 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অংশটি হচ্ছে পাকস্থলী। আমরা দেখতে পাচ্ছি পাকস্থলী। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রন্থি এটা হচ্ছে আমাদের সর্বাপেক্ষা বড় গ্রন্থি, যকৃৎ বা লিভার। এটাকে জৈব রসায়নাগার বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে যকৃৎ এবং যকৃতের ভিতরে যে থলির ন্যায় অংশটি রয়েছে এটি হচ্ছে পিত্তথলি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অগ্নাশয়, এটি হচ্ছে অগ্নাশয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পাকস্থলীর পরবর্তী যে অংশটা, অর্থাৎ পাইলোরিক স্ফিংটার থেকে শুরু করে ইলিওকোলিক স্ফিংটার পর্যন্ত, ইলিয়ামের এই অংশটা পর্যন্ত যে নালীটুকু রয়েছে সেটাকে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বলা হয়। ক্ষুদ্রান্তের 3টি অংশ, যথা ইউ আকৃতির ডিওডেনাম, তারপরের অংশ হচ্ছে জেজুনাম এবং পরবর্তী অংশ হচ্ছে ইলিয়াম। তাহলে আমরা 3টা অংশ দেখতে পাচ্ছি ক্ষুদ্রান্তের। ডিওডেনাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াম, এই অংশটাকে আমরা বলছি ইলিয়াম, এটাকে আমরা বলছি জেজুনাম এবং জেজুনামের পরবর্তী যে অংশটা আছে সেটাকে আমরা বলছি, জেজুনামের পরবর্তী অংশটাকে বলছি আমরা
ইলিয়াম, এই অংশটাকে আমরা বলছি ইলিয়াম। এটা আমরা জিজুনাম, এই জিজুনামের অংশটাকে আমরা অবশ্যই নীলকরণ দিয়ে লিখব। জিজুনাম, এই তিনটি অংশ মিলে তৈরি হয়েছে ক্ষুদ্রান্ত, অর্থাৎ এই তিনটি অংশ হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। আমরা এর পরবর্তী যে অংশটা ইলিওকোলিক স্ফিংক্টার থেকে শুরু করে রেকটাম পর্যন্ত, এই অংশটুকু হচ্ছে বৃহদন্ত্র, এবং বৃহদন্ত্র প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা। আমরা দেখতে পাচ্ছি বৃহদন্ত্রের 3টি অংশ রয়েছে, অর্থাৎ সিকাম, তারপরে ইউ আকৃতির অংশটা হচ্ছে কোলন, তারপরে রয়েছে রেকটাম। তাহলে আমরা দেখছি এই অংশটাকে আমরা বলছি সিকাম, এটাকে বলছি আমরা সিকাম, এবং সিকাম এই অংশটাকে আমরা বলছি সিকাম। এই অংশটাকে বলছি আমরা ঊর্ধ্বগামী কোলন, এবং এই অংশটাকে বলছি আমরা অনুপ্রস্থ কোলন, এটাকে আমরা বলছি অনুপ্রস্থ কোলন, এবং এই অংশটাকে আমরা বলছি নিম্নগামী কোলন। এই 4টি অংশ, এবং এখানে যে রয়েছে সিগময়েড কোলন, এই অংশগুলো মিলে তৈরি হয়েছে বৃহদন্ত্র। তাহলে আমরা একটু দেখে ফেলি, এটাকে আমরা বলছি ঊর্ধ্বগামী কোলন, এটাকে আমরা বলছি সিকাম, এটাকে বলছি আমরা অনুপ্রস্থ কোলন, এটাকে বলছি নিম্নগামী কোলন, এটাকে বলছি সিগময়েড কোলন। এর পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মলাশয়, এবং সর্বশেষ রয়েছে পাইল। মলাশয় বা রেকটাম এবং পাইল। আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন আমরা এখানে রেডিমেন্টটা লিখে ফেলবো। চিত্র, চিত্র মানব পরিপাক তথ্য। এবারে আমরা বিভিন্ন তথ্য জানবো। প্রথমে আমরা বলছি যে আমাদের মুখগহ্বরে রয়েছে জিহ্বা, তারপরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দাঁত রয়েছে, এবং আমরা বিভিন্ন ধরনের 3 ধরনের লালা গ্রন্থি রয়েছে, 3 জোড়া। এর পরবর্তী গলবিল, গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। এর পরবর্তী অংশ অন্ননালী, অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 25 সেন্টিমিটার। এরপরে যে পাকস্থলী রয়েছে, পাকস্থলী হচ্ছে দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ 15.2 সেন্টিমিটার। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের কথা যখন আমরা বলেছি তখন ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6 থেকে 7 মিটার। এবং এরপরে রয়েছে বৃহদন্ত্র, বৃহদন্ত্র আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বগামী কোলন থেকে শুরু করে মলাশয় পর্যন্ত এটুকু সম্পূর্ণ অংশই হচ্ছে কোলনের, এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে বৃহদন্ত্র, এবং বৃহদন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে আমরা সবগুলো অংশ সম্পর্কে জানতে পেরেছি যে ক্ষুদ্রান্ত আমাদের পাকস্থলী হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার থেকে শুরু করে পাইলোরিক স্ফিংক্টার পর্যন্ত বিস্তৃত একটি সংকোচন প্রসারণশীল হলে, ক্ষুদ্রান্ত হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার থেকে শুরু করে ইলিওকোলিক স্ফিংক্টার পর্যন্ত 6 থেকে 7 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পরিপাক নালী, এবং বৃহদন্ত্র হচ্ছে
ঠিক ইলেকট্রিক স্ফিংক্টার থেকে শুরু করে রেকটাম পর্যন্ত বিস্তৃত 1 থেকে 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পরিপাক নালী। আশা করি তোমরা সবাই ছবিটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সেই খাদ্যের 6টি উপাদান রয়েছে। উপাদানগুলো কি কি? যে প্রথমেই রয়েছে শর্করা, তারপরে রয়েছে আমিষ, এরপরে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, তারপরে রয়েছে ভিটামিন, পানি এবং খনিজ লবণ। এবারে আমরা এই খাদ্যবস্তুগুলোর ছবি দেখব এবং শর্করা জাতীয় খাদ্যে কি কি ছবি আছে আমরা দেখতে পাচ্ছি। ভাত রয়েছে, রুটি রয়েছে এবং চিনি। আমিষ জাতীয় খাদ্যে রয়েছে মাছ, মাংস, ডিম। স্নেহদ্রব্য রয়েছে ভোজ্য তেল, ঘি এবং মাখন। এরপরে রয়েছে ভিটামিন। ভিটামিন জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল। তারপরে রয়েছে খনিজ লবণ। খনিজ লবণের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আমরা যে লবণটা গ্রহণ করি, এবং সবশেষ উপাদান পানি। শিক্ষার্থীরা, এবারে আমরা বিভিন্ন খাদ্যবস্তুর পরিপাককারী এনজাইমগুলো এবং যে খাদ্যসারে রূপান্তরিত হয় সেই খাদ্যসার সম্পর্কে জানব। প্রথমেই বলি যে শর্করা সম্পর্কে। শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম এবং এই শর্করা জাতীয় খাদ্যের খাদ্যসার হচ্ছে গ্লুকোজ। প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম এবং আমিষ পরিপাক হয়ে যে খাদ্যসারে রূপান্তরিত হয় তা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। স্নেহ জাতীয় খাদ্যবস্তু লাইপোলাইটিক এনজাইমের সহায়তায় বিশ্লিষ্ট হয় এবং যে খাদ্যসারে রূপান্তরিত হয় তা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। মুখগহ্বরের খাদ্যবস্তুর পরিপাক জানতে হলে প্রথমেই আমাদের মুখগহ্বরের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন মুখগহ্বরে রয়েছে জিহ্বা, বিভিন্ন ধরনের দাঁত এবং 3 জোড়া লালাগ্রন্থি। প্রথমে আমরা জিহ্বা সম্পর্কে তথ্য জানব। তোমরা কি জানো যে জিহ্বা কি কাজ করে? হ্যাঁ, ঠিক তাই। কথা বলা ছাড়াও জিহ্বা কি কাজ করে? আমাদের দেহে খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে এবং খাদ্যকে লালার সাথে ভালোভাবে মিশতে এবং মুখের ভিতরে নাড়াচাড়া করতে সাহায্য করে। এই জিহ্বা হচ্ছে একটি সংকোচন প্রসারণশীল অঙ্গ এবং এর উপরিতলে রয়েছে ফ্লাস্ক আকৃতির টেস্ট বার্ড বা স্বাদ কুড়ি। এই স্বাদ কুড়িগুলো 5 থেকে 10 দিন পর পর স্থানান্তরিত হয় বা প্রতিস্থাপিত হয়। এই স্বাদ কুড়িগুলো আমাদের বিভিন্ন ধরনের খাদ্যের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে, যেমন নোনতা, মিষ্টি, টক, তিতা ইত্যাদি। যেমন জিহ্বার একেবারে সামনের যে অংশটি রয়েছে সেটি মিষ্টি স্বাদ গ্রহণ করতে সাহায্য করে এবং মিষ্টি স্বাদ গ্রহণের ঠিক দুপাশে যে অংশ রয়েছে সেটি নোনতা বা লবণাক্ত স্বাদ গ্রহণে সাহায্য করে। তার ঠিক পরের অংশটি টক বা অম্ল জাতীয় স্বাদ গ্রহণ করতে সাহায্য করে এবং একেবারে গোড়ার দিকে ভেতরের যে অংশ রয়েছে সেটি তিক্ত স্বাদ গ্রহণে সাহায্য করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো যে আমাদের কয় ধরনের দাঁত রয়েছে? হ্যাঁ, ঠিক তাই। আমাদের মুখগহ্বরে 4 ধরনের দাঁত রয়েছে। কি কি দাঁত রয়েছে? রয়েছে ইনসিসর বা কর্তন দাঁত, এরপরে রয়েছে ক্যানাইন বা ছেদন দাঁত, প্রিমোলার বা অগ্রপেশন দাঁত এবং সবশেষে রয়েছে মোলার বা পেশন দাঁত। স্তন্যপায়ী প্রাণীর দাঁতের সংখ্যা এবং বিন্যাস যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত। চলো আমরা মানুষের দন্ত সংকেত সম্পর্কে জেনে নিই। মানুষের দন্ত সংকেত হচ্ছে I2C1 P2 M3, নিচে রয়েছে I2C1 P2 M3, অর্থাৎ উপরের চোয়ালে এক পাশে 2টি ইনসিসর, 1টি ক্যানাইন, 2টি প্রিমোলার এবং 3টি মোলার দাঁত রয়েছে। ঠিক সেভাবে নিচের চোয়ালের এক পাশে 2টি ইনসিসর, 1টি ক্যানাইন, 2টি প্রিমোলার এবং 3টি মোলার দাঁত রয়েছে।
কাজেই উপরের চোয়ালকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে উপরের চোয়ালের সব দাঁতগুলো আমরা জানতে পারবো, আর ঠিক সেভাবে নিচের চোয়ালের দাঁতগুলোকেও 2 দ্বারা গুণ করব। তাহলে উপরের চোয়ালে পাচ্ছি 16টি দাঁত এবং নিচের চোয়ালে পাচ্ছি 16টি দাঁত, অর্থাৎ 16 যোগ 16 32টি দাঁত। মানুষের দাঁতকে ডাইফিডন্ট ধরনের বলা হয়। কেন? কারণ মানুষের দাঁত দুবার ওঠে, এই জন্য মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট ধরনের, হেটেরোডন্ট। যেহেতু মানুষের রয়েছে 4 ধরনের দাঁত এবং এই বিভিন্ন ধরনের দাঁত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সম্পন্ন করে, এই জন্য মানুষের দাঁতকে বলা হয় হেটেরোডন্ট ধরনের, থেগোডন্ট। মানুষের দাঁতকে কেন থেগোডন্ট ধরনের বলা হয়? কারণ মানুষের দাঁত চোয়ালের মাড়ির গর্তের ভেতরে বসানো থাকে, সেই জন্য মানুষের দাঁতকে থেগোডন্ট ধরনের বলা হয়। এবারে আমরা লালা গ্রন্থি সম্পর্কে জানব। লালা গ্রন্থি কি? মানুষের মুখগহ্বরে অবস্থিত যে গ্রন্থিগুলো থেকে লালা নিঃসৃত হয় তাকে লালা গ্রন্থি বলে। মানুষের মুখগহ্বরে রয়েছে 3 জোড়া লালা গ্রন্থি, অর্থাৎ কানের নিচে 1 জোড়া যেটাকে বলা হয় প্যারোটিড গ্রন্থি, নিম্ন চোয়ালের দাঁতের নিচে রয়েছে 1 জোড়া যেটাকে বলা হয় সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং জিহ্বার নিচে রয়েছে 1 জোড়া যেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল গ্রন্থি। লালা গ্রন্থিগুলো লালা নিঃসরণ করে এবং এই গ্রন্থিগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। গ্রন্থিগুলো বহুকোষী গ্রন্থি, এতে রয়েছে 2 ধরনের কোষ, অর্থাৎ সেরাস কোষ এবং মিউকাস কোষ। সেরাস কোষ থেকে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন এবং মল্টেজ নিঃসৃত হয়। মিউকাস কোষ থেকে মিউকাস বা মিউসিন জাতীয় পিচ্ছিল পদার্থ ক্ষরিত হয়। লালার উপাদান যদি আমরা জানতে চাই তাহলে বলবো যে লালার প্রধানতম যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে পানি, অর্থাৎ লালাতে 95.5 থেকে 99.5% হচ্ছে পানি। এতে রয়েছে কিছু কোষীয় উপাদান, অর্থাৎ ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। এছাড়া রয়েছে কিছু গ্যাসীয় উপাদান এবং জৈব ও অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে রয়েছে ক্লোরাইড আয়ন নিষ্ক্রিয় স্যালিভারি অ্যামাইলেজ অর্থাৎ টায়ালিনকে সক্রিয় স্যালিভারি অ্যামাইলেজে রূপান্তর করে এবং বাইকার্বনেট আয়ন রয়েছে যেটি মুখের ভেতরে বাফারের ন্যায় কাজ করে, অর্থাৎ অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে এবং এই মুখের ভেতরে বা মুখগহ্বরের ভেতরে অম্ল জাতীয় কর্মকাণ্ড থেকে দাঁতের এনামেলকে সুরক্ষা প্রদান করে। একজন সুস্থ মানুষের প্রতিদিন গড়ে 1200 থেকে 1500 ml লালা নিঃসৃত হয়। লালার পিএইচ এর মান হচ্ছে 6.2 থেকে 7.4, অর্থাৎ এটি কিছুটা অম্লীয় প্রকৃতির। এখন আমরা মুখগহ্বরে খাদ্যবস্তুর পরিপাক সম্পর্কে জানব। মুখগহ্বরে খাদ্যবস্তু 2 ভাবে পরিপাক হয়, যথা যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক। আমাদের মুখগহ্বরের ভিতরে রয়েছে সংকোচন প্রসারণশীল জিহ্বা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে। জিহ্বা নিম্ন চোয়ালের সাথে সংযুক্ত থাকে। আমাদের মুখগহ্বরে রয়েছে 4 ধরনের দাঁত। এই 4 ধরনের দাঁতের ক্রিয়ায় পেষণ নিষ্পেষণের ফলে খাদ্যের বড় টুকরা ছোট ছোট টুকরায় পরিণত হয়। মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালাতে রয়েছে লাইসোজাইম নামক এনজাইম। এই এনজাইম খাদ্যের সাথে আগত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণুকে ধ্বংস করে। মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ খাদ্যবস্তুর সাথে মিশে খাদ্যবস্তুকে পিচ্ছিল করতে সাহায্য করে। এবারে আমরা মুখগহ্বরের খাদ্যবস্তুর রাসায়নিক পরিপাক সম্পর্কে জানব। আমরা আগে জেনেছি যে আমাদের খাদ্যের 6টি উপাদানের মধ্যে 3টি উপাদানের পরিপাক হওয়ার প্রয়োজন আছে, যেমন শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন এবং স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য। তাহলে মুখগহ্বরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে বলবো যে আমাদের লালা ক্ষরিত হচ্ছে মুখগহ্বরে এবং এই লালাতে রয়েছে শর্করা বিশ্লেষী 2টি এনজাইম, যথা টায়ালিন এবং মল্টেজ। এই এনজাইম দুটি শর্করা জাতীয় খাদ্যকে বিশ্লিষ্ট করতে সাহায্য করে। বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা যে
শর্করা জাতীয় খাদ্যকে 4 আয়ন বিশ্লিষ্ট করে তৈরি করছে মল্টোজ এবং মল্টোজকে মল্টেজ এনজাইমের সহায়তা ভেঙে তৈরি করছে গ্লুকোজ। মুখগহ্বরে প্রোটিন জাতীয় খাদ্যে কোনো পরিপাক সম্পন্ন হয় না, কারণ লালাতে কোনো প্রোটিওলাইটিক এনজাইম নেই। এছাড়া মুখগহ্বরে কোনো লাইপোলাইটিক এনজাইম মিশ্রিত না হওয়ায় কোনো ধরনের চর্বি বা লিপিড জাতীয় খাদ্যের পরিপাক এখানে সংঘটিত হয় না। আশা করছি আজকের ক্লাসের আলোচিত বিষয়বস্তুগুলি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি তোমার বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আজকের ক্লাস থেকে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ থাকছে। বাড়ির কাজটি হলো মানব পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন। কাজটি কমপ্লিট করে তুমি তোমার HW গ্রুপে সাবমিট করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।